4 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم. বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইনজিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী, দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনে তিলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 21 মে, 7 জ্যৈষ্ঠ এবং ফার্সি 31 উর্দু বেহেশত। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতের শর্টে 25 মিটার ব্যান্ডে 11,600 কিলো হার্টসে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে শর্টওয়েভ 9,870 কিলো হার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। আমাদের অনুষ্ঠান ইরানস্যাট বা বাদ্র 5 স্যাটেলাইটেও শোনা যায়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ,
এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। গাজায় 11 দিনের যুদ্ধের পরিণতি ও প্রভাব সম্পর্কে দৃষ্টিপাতের শুরুতেই শুনতে পাবেন একটি সংবাদ ভাষ্য। এদিকে প্রথম আলো পত্রিকার সাংবাদিক রোজিনা ইসলামের প্রতি আচরণ সরকারের ফ্যাসিবাদী চরিত্রের প্রকাশ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সম্পর্কে বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। দৃষ্টিপাতের পর শুনতে পাবেন ধারাবাহিক অনুষ্ঠান পাশ্চাত্য জীবন ব্যবস্থা। এরপর থাকবে নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর শুনতে পাবেন গুরুত্বপূর্ণ ইস্যুতে সাক্ষাৎকার ভিত্তিক বিশেষ অনুষ্ঠান আলাপন। সব শেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ফিলিস্তিনিদের 11 দিনের বীরত্বপূর্ণ প্রতিরোধের কাছে নতি স্বীকার করল ইসরায়েল। যুদ্ধবিরতির পর গাজা সহ ফিলিস্তিনি ভূখণ্ডে বিজয় মিছিল। লেবাননের হিজবুল্লাহ বলেছে ফিলিস্তিনিদের সোর্ড অব কুদস অভিযানে প্রমাণিত হয়েছে দখলদার ইসরায়েল মাকড়সার জালের চেয়েও দুর্বল। বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে করোনার সংক্রমণ বাড়ছে। 34টি শরণার্থী শিবিরের লকডাউন ঘোষণা। এবং ভারতের নারদা মামলায় গ্রেপ্তার 4 নেতাকে জামিন না দিয়ে গৃহবন্দী রাখার নির্দেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইহুদিবাদ ইসরায়েল ও ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তির পর ফিলিস্তিনের সর্বত্র বিজয় মিছিল হয়েছে। ফিলিস্তিনিদের 11 দিনের বীরত্বপূর্ণ প্রতিরোধের পর বৃহস্পতিবার দিবাগত রাত 2টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের পরপরই গাজা, পূর্ব জেরুজালেম সহ ফিলিস্তিনের বিভিন্ন শহরের মানুষ রাস্তায় নেমে আসেন। এ সময় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নানা স্লোগান দেন। আতশবাজিতে আলোকিত হয়ে ওঠে আকাশ। বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় হামাসের নেতারা বিজয় ভাষণ শুরু করেন ঈদের খুতবা দিয়ে। মঞ্চের সামনের সারিতে দাঁড়িয়ে থাকা জনতা ঈদের তাকবীর দিতে শোনা যায়। মঞ্চের সামনে দাঁড়িয়ে থাকা জনতা ঈদের তাকবীর দেন। গাজা উপত্যকায় হামাসের রাজনৈতিক ব্যুরোর দ্বিতীয় সর্বোচ্চ নেতা খলিল আল হাইয়া তার ভাষণের শুরুতেই তাকবীর দিয়ে সমবেত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, আজ আমাদের বিজয়ের ঈদ। হে রব, আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনি আমাদের শত্রুদের পরাজিত করে আমাদের জনগণকে বিজয় দিয়েছেন, আল কুদসকে বিজয়ী করেছেন, শেখ জাররাকে বিজয়ী করেছেন, সকল স্থানের জনগণকে বিজয় দান করেছেন। ইহুদিবাদী ইসরায়েলের মন্ত্রিসভা গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার বিষয়টি মেনে নিতে বাধ্য হয়। ওই মন্ত্রিসভা বলেছে তারা যুদ্ধবিরতির ব্যাপারে মিশরীয় প্রস্তাব মেনে নিয়েছে। গাজায় হামলা বন্ধের পাশাপাশি আল আকসা মসজিদ ও শেখ জাররা এলাকা থেকে সেনা সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক দপ্তরের সদস্য ইজ্জাত আর রিস্ক বলেছেন, হামাসের যোদ্ধাদের আঙ্গুল এখনও ট্রিগারে রয়েছে। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই এক মন্তব্যে তিনি বলেন, আমরা এখনও ট্রিগারেই হাত রেখেছি। দখলদার ইসরায়েলকে অবশ্যই অধিকৃত বাইতুল মুকাদ্দাসে সহিংসতার অবসান ঘটাতে হবে। তিনি আরও বলেন, আমাদের প্রধান শর্ত হচ্ছে মসজিদুল আকসা রক্ষা এবং বাইতুল মুকাদ্দাস থেকে ফিলিস্তিনি উচ্ছেদ বন্ধ করা। এটা আমাদের রেড লাইন। ইজ্জাত আর রিস্ক বলেন, এটা ঠিক যে আজ থেকে যুদ্ধ বন্ধ হয়েছে, কিন্তু দখলদার ইসরায়েলের নেতানিয়াহু ও গোটা বিশ্বের জেনে রাখা উচিত আমাদের আঙুল এখনও ট্রিগারেই আছে। আমরা আমাদের প্রতিরোধ শক্তি বৃদ্ধি অব্যাহত রাখব। প্রতিরোধ সংগ্রামের প্রতি ফিলিস্তিনিদের অকুণ্ঠ সমর্থন রয়েছে বলে তিনি জানান।
এদিকে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে ফিলিস্তিনিদের সোর্ড অব কুদস অভিযানে প্রমাণিত হয়েছে দখলদার ইসরায়েল মাকড়সার জালের চেয়েও দুর্বল। সংগঠনটি আজ প্রকাশিত এক বিবৃতিতে একথা বলে। হিজবুল্লাহ আরও বলেছে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে বিজয়ে ফিলিস্তিনিদের শুভেচ্ছা জানাচ্ছে। এবারের সোর্ড অব কুদস শীর্ষক প্রতিরোধ সংগ্রাম ইহুদিবাদী শত্রুদের উপর নতুন সমীকরণ চাপিয়ে দিয়েছে। এই বিজয় এ অঞ্চলের ভবিষ্যৎ সংঘাতের উপর ব্যাপক প্রভাব ফেলবে। এর মধ্য দিয়ে সামরিক ও নিরাপত্তা ক্ষেত্রে ইসরায়েলের নানা দুর্বলতা সুস্পষ্ট হয়ে উঠেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। হিজবুল্লাহ আরও বলেছে তারা মনে করে অদূর ভবিষ্যতে গোটা ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত হবে। ইসলামী প্রজাতন্ত্র ইরান আজ বিশাল আকারের নতুন ড্রোন উন্মোচন করেছে আর এর নাম দেওয়া হয়েছে গাজা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার নামে এটির নামকরণ করা হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে বলেছেন বড় আকৃতির কৌশলগত ড্রোন গাজা আরও অনেক বেড়ে গেছে। তিনি আরও বলেন এই ড্রোন একটানা ৩৫ ঘন্টা আকাশে উঠতে পারবে, ৩৫,০০০ ফুট উপর দিয়ে উড়ে গিয়ে ৫০০ কিলোমিটার দূরে লক্ষ্যবস্তু পর্যবেক্ষণের পাশাপাশি আঘাত হানতে পারবে। গাজা ড্রোন একসঙ্গে ১৩টি বোমা বহন করতে পারে। আগামী কয়েক মাসের মধ্যে এই ড্রোনের কয়েকটি পরীক্ষা সম্পন্ন করে তা সামরিক বাহিনীতে যুক্ত করা হবে বলে তিনি জানান। গাজায় ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের শর্ত মেনে দখলদার ইসরায়েল যুদ্ধ বন্ধ করার দিনই ইরান গাজা নামের এই ড্রোন উন্মোচন করল। ইরান প্রথম থেকেই ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামের প্রতি সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা দিয়ে আসছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এদিকে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী শিবিরে করোনা সংক্রমণ দিন দিন বাড়ছে। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। বাংলাদেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১২,৩১০ জন। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এ সময় নতুন করে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১,৫০৪ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭,৮৬,৬৯৮ জন। এদিকে সারা দেশে এক মাস ধরে লকডাউন চলমান থাকা অবস্থায়ও কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোয় করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন বাড়ছে। এই অবস্থায় আজ শুক্রবার সকাল থেকে ৩১ মে পর্যন্ত উখিয়া ও টেকনাফের ৩৪টি রোহিঙ্গা শিবিরে লকডাউন ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৫টি শিবিরকে কঠোর লকডাউনের আওতায় আনা হয়েছে। শরণার্থী ও ত্রাণ প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত গণমাধ্যমকে বলেছেন, রোহিঙ্গা ক্যাম্পে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে সামাজিক দূরত্ব বজায় রেখে জরুরি ওষুধ, খাদ্য ও গ্যাস সিলিন্ডার বিতরণের কার্যক্রম চলমান থাকবে। কয়েক মাস আগে প্রতিদিন ১ থেকে ২ জন করে করোনায় আক্রান্ত হলেও ঈদের পর থেকে হঠাৎ করে দৈনিক ২০ থেকে ৪৫ জনের মতো করোনা রোগী পাওয়া যাচ্ছিল রোহিঙ্গা ক্যাম্পগুলোতে। বৃহস্পতিবার রাত পর্যন্ত রোহিঙ্গা শিবিরগুলোতে ৯১৩ জন রোহিঙ্গা শিশু, নারী ও পুরুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। রেডিও তেহরান, খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ farstoday.com/bn। ফিরছি সংবাদে। ভারতে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের প্রকোপ অত্যন্ত প্রবল হওয়ায় চলতি মে মাসে মাত্র ১৯ দিনে ৭৫,০০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ সময় দৈনিক নয়া সংক্রমণের ঘটনা ৪ লাখ পর্যন্ত ছাড়িয়েছে। বর্তমানে অবশ্য করোনার নয়া সংক্রমণ কিছুটা হ্রাস পাওয়ায় তা ২.৫ থেকে ৩ লাখের মধ্যে পৌঁছেছে। পরিসংখ্যান অনুসারে মহারাষ্ট্রে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। এদিকে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার লোকসভা কেন্দ্র বারাণসীর চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং করোনা যোদ্ধাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। সেখানে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন।
ভারতের পশ্চিমবঙ্গের নারদা আর্থিক দুর্নীতি মামলার জামিনের শুনানি শেষে ফিরহাদ হাকিম সহ রাজ্যের 4 নেতা মন্ত্রীকে গৃহবন্দী রাখার নির্দেশ দিয়েছে আদালত। আজ কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি হয়। বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আব্দুল হাকিম। ভারতের পশ্চিমবঙ্গের নারদা আর্থিক দুর্নীতি মামলা জামিনের শুনানি শেষ হওয়ার পর কলকাতা হাইকোর্ট 4 নেতামন্ত্রীকে গৃহবন্দী রাখার নির্দেশ দিয়েছে। আজ শুক্রবার হাইকোর্টের পক্ষ থেকে ওই নির্দেশ দেওয়া হয়। আজ কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল জামিনের পক্ষে ছিলেন না, কিন্তু ডিভিশন বেঞ্চের অন্য বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় জামিনের পক্ষে মত দেন। 2 বিচারপতির মতভেদের কারণে নারদা মামলায় অভিযুক্ত নেতামন্ত্রীদের গৃহবন্দী করার সিদ্ধান্ত নেওয়া হয়। গত সোমবার নারদা দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী কলকাতা পৌরসভার প্রধান প্রশাসক ফিরহাদ হাকিম, মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, সাবেক মন্ত্রী ও বিধায়ক মদন মিত্র ও সাবেক বিধায়ক শোভন চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। আজ রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের কন্যা এ সম্পর্কে বলেন, সবাই যারা আমার বাবাকে ভালোবাসে, সাপোর্ট করে, তাদের সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ বাড়ি চলে যান। বাবা কিন্তু বেল পায়নি এখনো পর্যন্ত, হি ইজ আন্ডার অ্যারেস্ট। জেলের থেকে বাড়িতে অ্যারেস্টেই আছে। এদিকে আজ হাইকোর্ট বলেছে অভিযুক্তরা গৃহবন্দী থাকাকালীন তাদের বেশ কয়েকটি নিয়ম মেনে চলতে হবে। গৃহবন্দী অবস্থায় ভিডিও কনফারেন্সে তারা কাজ করতে পারবেন, কিন্তু তার সমস্ত রেকর্ড রাখতে হবে। ভার্চুয়ালি কার সঙ্গে কী কথা হচ্ছে রাখতে হবে তার রেকর্ড। গৃহবন্দী অবস্থায় বাড়িতে কে আসছেন তাও রাখতে হবে রেকর্ড। সিসিটিভি না থাকলে তা রাখার ব্যবস্থা করতে হবে। বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ইরানের কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখার কমান্ডারকে চিঠি পাঠিয়েছেন। ইজ্জাদ্দিন কাসাম ব্রিগেডের কমান্ডার মোহাম্মদ দেইফের কাছে লেখা চিঠিতে তিনি বলেছেন, ইহুদিবাদী শত্রুর বিরুদ্ধে যুদ্ধের নতুন পর্যায় সবে মাত্র শুরু হয়েছে। তিনি হামাসের সামরিক কমান্ডারকে আরও লিখেছেন, আপনারা নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করেছেন এবং দখলদার শত্রুকে আতঙ্ক, পরাজয় ও অবমাননার স্বাদ আস্বাদন করিয়েছেন। আল কুদস বা বাইতুল মুকাদ্দাস বিজয়ী হবেই। ইরানি জেনারেল তার চিঠিতে লিখেছেন, গাজার যে অধিবাসীরা প্রতিরোধ আন্দোলনকে বুকে জড়িয়ে নিয়েছে তাদের প্রতি ইরানি জনগণের পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগান বলেছেন, ইসরায়েল যে একটি সন্ত্রাসী রাষ্ট্র তা গোটা বিশ্বের মেনে নেওয়া উচিত। তিনি আজ ইস্তাম্বুলে এক অনুষ্ঠানে বলেছেন, বিশ্ববাসী ইসরায়েলকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরা শান্ত হব না। এরদোগান বলেন, আমি গোটা বিশ্বের প্রতি আহ্বান জানাচ্ছি তারা যেন ইসরায়েলকে দখলদার ও সন্ত্রাসী হিসেবে ঘোষণা করে। ইসরায়েল 1947 সাল থেকে দখলবাজির মাধ্যমে পুরো ফিলিস্তিনকে গ্রাস করেছে এবং এখন ফিলিস্তিনিদের জন্য কেবল এক মুঠো মাটি বাকি আছে। তুর্কি প্রেসিডেন্ট বলেন, বিশ্ব মানবতা সন্ত্রাসী রাষ্ট্রের যে ধারণা নিয়ে কথা বলে সেটাই হচ্ছে ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পর আজ তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগান এসব কথা বললেন। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ এর সঙ্গে ইরানের স্বাক্ষরিত 3 মাসের সাময়িক চুক্তির মেয়াদ আগামীকাল শনিবার শেষ হতে যাচ্ছে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের মুখপাত্র আবুল ফজল আমুই IRIB-কে দেয়া এক সাক্ষাৎকারে এ ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, এখন পর্যন্ত ভিয়েনা সংলাপে ইরানের দাবি পূরণ করা হয়নি, কাজেই প্রতিপক্ষকে এ ব্যাপারে আরেকবার সুযোগ দেওয়া যাবে না। ইরানের সঙ্গে 3 মাসের সাময়িক চুক্তি নবায়ন করতে আইএইএ এর মহাসচিব রাফায়েল গ্রোসি শিগগিরই ইরানে আসতে পারেন। কোনো কোনো গণমাধ্যমের এমন খবর সম্পর্কে আমুই বলেন, গ্রোসির তেহরান সফরে আসতে সমস্যা নেই, কিন্তু তাকে ভিয়েনা আলোচনার মাধ্যমে ইরানের দাবি পূরণ করে আসতে হবে, তবেই তিনি ইরানের কাছে তার দাবি পেশ করতে পারবেন। ভিয়েনায় 5 জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের 4র্থ দফা সংলাপের প্রতি ইঙ্গিত করে আমুই বলেন, আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার কারণে যেসব নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে এবং তার পরবর্তী সময়ে যত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তার সব প্রত্যাহার করতে হবে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ
25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টজে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্টজে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রাম অনন্য সাফল্যের এক নয়া অধ্যায়ের সূচনা করেছে। এ সম্পর্কে দৃষ্টিপাতের শুরুতেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পড়ে শোনাচ্ছেন আমির হোসেন। মুসলমানদের প্রথম কিবলার পবিত্র শহর বায়তুল মুকাদ্দাসে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি দমনপীড়ন এবং উচ্ছেদ অভিযানের জবাবে হামাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি সংগ্রামী দলগুলোর সাম্প্রতিক সংগ্রামী অভিযান শক্তির সমীকরণ বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরেছে। 11 দিনের বীরত্বপূর্ণ প্রতিরোধের মুখে দখলদার ইসরায়েল ফিলিস্তিনিদের শর্ত মেনে যুদ্ধবিরতি বাস্তবায়ন শুরু করায় লেবাননের হিজবুল্লাহ বলেছে, ফিলিস্তিনিদের সোর্ড অব কুদস অভিযানে প্রমাণ হয়েছে দখলদার ইসরায়েল মাকড়সার জালের চেয়েও দুর্বল। সংগঠনটি আরও বলেছে, এই বিজয় এ অঞ্চলের ভবিষ্যৎ সংঘাতের ওপর ব্যাপক প্রভাব ফেলবে এবং অদূর ভবিষ্যতেই গোটা ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত হবে। গাজার এই যুদ্ধ সহ আগের কয়েকটি যুদ্ধ প্রমাণ করেছে যে ইসরায়েলের একক আধিপত্যের যুগ বহু আগেই শেষ হওয়ার পর এখন সামনে রয়েছে কেবলই ক্রমাগত পরাজয়ের পালা। আয়রন ডোম সহ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ফিলিস্তিনিদের প্রায় 4,500 ক্ষেপণাস্ত্রের মধ্যে প্রায় 85% ক্ষেপণাস্ত্রকেই ঠেকাতে ব্যর্থ হয়েছে। রাজধানী তেলাবিব সহ ইসরায়েলের বহু শহরে এইসব ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলিদের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেই ইসরায়েল যুদ্ধবিরতি করতে বাধ্য হয়েছে ফিলিস্তিনিদের শর্তগুলোকে মেনে নিয়েই। এছাড়াও এই প্রথম ফিলিস্তিনিরা অধিকৃত অঞ্চল সহ নানা অঞ্চলে একই সময়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ সহ প্রবল সংগ্রামী অবস্থান নিয়ে দখলদারদের হৃৎপিণ্ডে কাঁপন ধরিয়ে দিয়েছে। পশ্চিম তীর ও বায়তুল মুকাদ্দাস শহর সহ ইসরায়েল অধিকৃত শহরগুলোতে ফিলিস্তিনিদের হয়রানি করতে ও সেখানে উচ্ছেদ অভিযান চালাতে বা ইহুদিবাদীদের বসতি বিস্তারের পায়তারা চালাতেও ইসরায়েল এখন আর আগের মতো দুঃসাহস দেখাবে না। ফিলিস্তিনের আসল মালিক যে ফিলিস্তিনি জাতি এবং বায়তুল মুকাদ্দাসের উপর ইসরায়েলি দখলদারিত্ব যে পুরোপুরি অবৈধ, এই ঐতিহাসিক বাস্তবতাকে খুব শিগগিরই হয়তো আবারও ভৌগোলিক বাস্তবতায় রূপান্তরে সক্ষম হবে ফিলিস্তিনি জাতি ও বিশ্বব্যাপী তাদের সমর্থক শক্তিগুলো। আর ইসরায়েল দুর্বল হয়ে পড়লে ইসলাম বিরোধী ক্রুসেডে লিপ্ত শক্তিগুলো দুর্বল হয়ে পড়বে। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radio tehran bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। আমাদের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলেন। এবারে দৃষ্টি দেব আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন মির্জা ফখরুল। সাংবাদিক রোজিনা সহ সকল সাংবাদিক ও রাজনৈতিক নেতাদের মুক্তির দাবিতে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। সভায় বিএনপি মহাসচিব বলেন, রোজিনাকেও আপনারা এইভাবে শিক্ষা দিতে চায়, রোজিনাকে দেখিয়ে যে সব সাংবাদিক বাইরে দেখো, বেশি নাচানাচি করো না, এটাই হচ্ছে ফ্যাসিস্টের ক্যারেক্টার। বিএনপি মহাসচিব আরো বলেন, এই সরকার সবচেয়ে বড় সর্বনাশ করেছে, দেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। আজকে রোজিনা ইসলাম কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর আগে সাগর রুনিকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, দেশের সব মানুষ আজকে নির্যাতন নিপীড়নের শিকার। ফখরুল ইসলাম বলেন, হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জের নেতা মাওলানা ইকবালকে 3-4 বার রিমান্ডে নিয়েছে। রিমান্ডে অত্যাচার নির্যাতনে বৃহস্পতিবার তিনি মারা গেছেন। কেউ অন্যায় করলে তার বিচার হবে, কিন্তু পুলিশ কাস্টডিতে রিমান্ডের নামে নির্যাতন করে পিটিয়ে মেরে ফেলবেন, এটা বন্ধ করেন। এদিকে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক কারাবন্দী রোজিনা ইসলাম মুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন সাংবাদিক নেতারা। রোজিনা ইসলামের বিরুদ্ধে রুজু করা মামলাকে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক উল্লেখ করে সাংবাদিক নেতারা বলেছেন, রোজিনা মুক্ত না হলে
মুক্ত সাংবাদিকতার অস্তিত্ব হুমকির মধ্যে পড়বে। সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন এবং গ্রেপ্তারের ঘটনায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত প্রতিবাদ সমাবেশের তৃতীয় দিন আজ শুক্রবার এ সমস্ত কথা বলেন সাংবাদিক নেতারা। আমরা তাদের দুর্নীতি ঢাকার জন্য গুন্ডামি করবে আর সাংবাদিকতা অনুসন্ধানী সাংবাদিকতা বন্ধ হবে সেটি কোনো পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং অফিসিয়াল সিক্রেটস পুলিশের রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে। আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে।